নমস্কার, আমাদের রবি বৈঠকের 14তম পর্ব আজকে আমরা শুরু করছি। আমরা সবাই এতদিনে জেনে গেছি যে আমাদের গল্প এবং গল্প নিয়ে আলোচনা এটি আমাদের মূল বিষয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ড করবেন, অনুষ্ঠানটি সম্পূর্ণ রেকর্ড করছেন ভাষা ভবিষ্যতের পক্ষ থেকে তানিয়া দি, এবং ভাষা ভবিষ্যতের নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সম্পূর্ণরূপে দেখা যাবে পরবর্তীকালে। আমরা প্রত্যেকের সঙ্গে সেই অনুষ্ঠানটির রেকর্ডেড অংশ আমরা শেয়ার করে দেব। আমাদের শেষ গল্প, আজকের অনুষ্ঠানের শেষ গল্প, গল্পের নাম মাহর। গল্পটির লেখক নরেশ জানা। আমি তার পরিচয় আগে দিই। নরেশ জানা একটি ইংরেজি দৈনিকের প্রাক্তন সাংবাদিক, বর্তমানে একটি শিক্ষা ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠানের সংবাদ সংযোগ আধিকারিক। অবসরে ছুটে যান প্রান্তজনের জীবন জীবিকা ও লোকসংস্কৃতি চর্চায়। সরকারি ও বেসরকারি জার্নালে প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক একাধিক নিবন্ধ তার লেখা। নেশায় গল্প লেখক, প্রকাশিত গল্পগ্রন্থ বাসমতীর বাসভূমি, বাইরের বারান্দা ও নরনরী বটকথা। 3 শতাধিক ছোট ও বড় গল্প প্রকাশিত হয়েছে রাজ্য ও রাজধানীর বিভিন্ন লিটল ম্যাগাজিনে। সৃজন সাহিত্য, নয়ন, আপনজন, বালিচক সাহিত্য সংসদ ইত্যাদি একাধিক পুরস্কার ও সম্মাননা তিনি পেয়েছেন। মেদিনী কথাচর্চা নামক একটি গল্প চর্চার সংগঠন পরিচালনা করেন তিনি। আমি নরেশ জানাকে বলবো তার গল্পটি শুরু করতে। গল্পের নাম মাহর। গল্পটি আলোচনা করবে চম্পা রায়। আমি ওর পরিচয় পরে আসছি। হ্যাঁ, নমস্কার। অনেক ধন্যবাদ চন্দ্রানীকে, একটা অসম্ভব সুন্দর বন্ধুবৃত্ত আমাকে এনে ফেলেছেন। সরাসরি গল্পে যাচ্ছি। গল্পের নাম মাহর। শিশির মাখামাখি শেষ বেলার পোয়াতি ধান, শীষের ডগায় জলমুক্ত এলোমেলো গহনার মতো মাঠ জুড়ে ছড়িয়ে। গরমটা বেড়ে যাওয়ায় সতর্ক মুথলের গতকাল তড়িঘড়ি বাঁশ দিয়ে শুইয়ে দিয়েছে 8 কাঠা জমির ধান। আজ ভোর ভোর মাঠে নেমে মুতলেব দেখলো দিগন্ত বরাবর বড় এক খণ্ড মেঘ। মেঘ ছিঁড়ে তখন উঁকি দিচ্ছিল দিনের প্রথম সূর্য। জলমুক্ত এবার কৃপা সিন্ধু বেনের দোকানে টলটলে সোনা হয়ে যায়। সেদিকে তাকিয়ে কিছুটা যেন আনমনা হয়ে গেছিল মুতলেব। ভাবছিল আজই দুপুর দুপুর একাই কেটে নেবে মাঠের সব ধান। একসময় কোনো ব্যাপার ছিল না, কিন্তু এখন বদন সাথ দেয় না, বেগরবাই করে। যদিও এখন বদনের কথা ভাবলে চলবে না। যদি সত্যি সত্যি ভারী পানি নামে, তবে হঠাৎ কোত্থেকে ভেসে আসলো গানের দুটো কলি। খুব দূর থেকে খুবই অস্পষ্ট স্বরে ভাসছে কলি। সুরটা যেন বড় চেনা মনে হয়। মুতলেব কান খাড়া করে গান কথাগুলো শোনার চেষ্টা করে। স্মৃতিতে জেগে ওঠে গানের কথাগুলো। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। পরপর 2 বছর পিরানখালীর সংক্রান্তির মেলা বসেনি হাসার চরে। শুধু পিরানখালী নয়, তামাম দুনিয়া থেকেই মেলা হাপিস হয়ে গেছিল করোনার জন্য। সেই মেলা কি তবে ফিরে এলো? পিরানখালী নাই নাই করে 3 মাইল। তার গ্রাম মিয়াপুর ছাড়ালেই মাইলটাক নাবাল, তারপর বদনগঞ্জ, বালিজুড়ির নাবাল, রতনঝোরের খাল, খালের ওপারে হাসার চর, তারপরেই পিরানখালী। হাসার চরটা পড়ে পিরানখালী মৌজায়। মেলার দখলে তাই পিরানখালীর লোকজন। এ সময় 3 মাইল দূর থেকেও মাইকের গান ভেসে আসা আশ্চর্য কিছু নয়। শীতের আগ সকাল, প্রায় নিস্তব্ধ চরাচর। পাখপাখালিও এত ভোরে কিচিরমিচির করে না। এ সময় ঘুম ভাঙলে পিরানখালীর মসজিদের ফজরের আজানও শোনা যায়। হাসার চরে মেলা বসলে ভোর ভোর মাইক চালিয়ে দেয় কমিটি। ঘণ্টাখানিক সে মাইক বাজিয়ে যেন আশেপাশের মানুষকে জানিয়ে দেয় দিনভরের কাজ সেরে চলে এসো চটপট, বিকেল হলেই মেলা। মুতলেবের বিকেলে গেলে চলবে না। বিকাল থেকে সে ঠাই দোকানেই বসে থাকবে লোকটার সাথে। লোকটা চুড়ি, কানের দুল, ঝুটামুতির গহনা, খেলনাপাতি বিক্রি করবে। তার হাতে ঠুনঠুন করবে কাঁচের চুড়ি। মুখে তার মিঠা বুলি, কিন্তু মুখ ঢেকে থাকে মস্ত বোরখায়। তাতে অবশ্য মুতলেবের কিছু যায় আসে না। ও মুখ তার কলিজায় খোদাই করা। আচ্ছা, সেদিনের সেই আগ দুটোই কি আগ জল করছিল, নাকি টলটল করছিল পানি? মুতলেব মনে করতে পারে না।
মদ্দা কথা বিকেলে নয়, তাকে পৌঁছাতে হবে দুপুর দুপুর। সে তখন হাড়ি পাতিল ধুয়ে রতন ঝোরের খালে নামবে, ঘষাঘষি মাঝামাঝির মাঝখানেই দু চারটা বাতচিত, তারপর হুপুর দুপুর তাঁবুতে ফিরবে। বলবে, এবার আপনি যান মিয়া, আমাদের ঝাঁপ খোলার সময় হলো, আপনাকেও মেলা দূর যেতে হবে, বেলাবেলি ফিরুন, ঠান্ডা লাগাবেন নি যেন। প্রতিবারই একই বাতচিত, তবুও কেন এত ভালো লাগে? না, প্রতিবারই একই বাতচিত হয় কি, মনে করার চেষ্টা করে মুখলেস। তার 50 ছুঁই ছুঁই মুখ চোখের বলিরেখারা গা ঘেঁষাঘুষি করে বেঁকে ছুড়ে দাঁড়ায়, লোমহীন ভ্রু দুটো একে অপরকে ছুতে চায়। কত সাল আগের ঘটনা? 14, 15 নাকি 16? এরকমই এক শীতের দুপুরে পিরানখালির মেলায় যাচ্ছিল সে। মেলায় আস্ত গেড়ার কামাররা দা বটি কাতার নিয়ে আসে, খুব নামডাক সেই সব সরঞ্জামের। খান দুয়েক কেস্তা কেনার দরকার। রতনঝড়ের খালের জল গোড়ালি ডোবা, কিন্তু সেই অদূরের গানটা খুব গভীর। মেলার দোকানদারদের নাওয়া ধোয়া ওই গাঙেই। ওখান থেকে উঠে যাচ্ছিল বোরখা পরা জেনানা। খাল বেয়ে খালের ঢাল বেয়ে চরের দিকে ওঠার মুখে জিনিসটা নজরে পড়লো মুত্রপের। জেনানা ডান পা ঈশ্বর টেনে চলছে। এই মৃদু খুঁতটা চট করে নজরে পড়ার নয়, কিন্তু যে চেনে সে চেনে। ঝটপট বাঁ হাতটায় চোখ রাখে মুতলেব। হাতটা দিকে উঁচু করে ধরে রেখেছে বাসন কোসন। ডান হাত থেকে ঝুলছে পানি ভরা বদনা। বাঁ হাতের কনুই আর বাহুমূলের সংযোগে খুন খাওয়া চামটের মতো লাল জড়ুল। সাকিনা! অস্ফুট অস্পুষ্ট আর্তনাদ বেরিয়ে এসেছিল মুতলেবের ফুসফুস ছিঁড়ে। ওপাশে ঝনঝন করে পড়ে গেছিল থালা বাসন, বদনা, গড়িয়ে পানি। আজ ধান কাটবে না দাদা যান? মুতলেবের চলে যাবার দিকে তাকিয়ে অবাক হয়ে বলেছিল আজ্জু। না, আজ নয়, কাল সুবাই সুবাই কাটবো, দুটো দা কিনে আনবে। আজ্জু হাসে। আজ্জু নয়, এখন সবাই হাসে। ফি বছরই পিরানখালির মেলায় তার দা কেনা চাই। মুতলেব অবশ্য সেসব হাসি গাজ্জি করে না আজকাল। সে লম্বা লম্বা পা ফেলে ভাঙে কবর ডাগার মাঠ। এ রাস্তায় গেলে পোয়া মাইলটা কম হয়। ডানহাতি কবরস্থান, ঘোড়া নিম গাছের তলায় এখনো উঁচু হয়ে আছে একটা কবর। ঘাস ফালা মোড়ে হলুদ মাটি উঁকি মারে। 3 বছর আগে গোর দেওয়া হয়েছিল আম্মুকে। আব্বুকে মনে পড়ে না মুতলেবের। কত ছোটবেলায় মরে গেছিল আব্বু। আম্মুই তার জান ছিল, সেও ছিল আম্মুর জান। বোকা হাদা সহজ সরল মুতলেবকে আগলে রাখতো আম্মুই। কিন্তু সেই আম্মুই তাকে চড় মেরেছিল জীবনে সেই একবারই, 18 বছর আগে। সে আবারও ভাবার চেষ্টা করে, সেদিনে সেই আগ দুটোই কি আগ জল জল করছিল, নাকি টলটল করছিল পানি। সে এক অভিশপ্ত সন্ধ্যা। সে কি সেদিন আল্লাহর লানত কুড়িয়েছিল? কি এক তুচ্ছ কারণ, এত তুচ্ছ কারণ যে আজ সে তার ইয়াদও নেই। কুপি হাতে এগিয়ে আসা সলজ্জ মহিলাটিকে হঠাৎই তালাক 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 বলে উঠেছিল মুতলেব। তাকে কি ফেরাউন ভর করেছিল? কেউ কি বাঁজা বিবির খসম বলে তাকে উপহাস করেছিল, যেমনটা বলতো বুড়া পীরতলার বাঁশের মাচা বানিয়ে বসে থাকা ছেলে ছোকরার দল? এক চিলতে ঘরে কেউ ছিল না সেদিন। ওপাশের ঘরে কাঁথায় তাপ্পি লাগাচ্ছিল আম্মু। কুপিটা পড়ে গেছিল, সব অন্ধকার। সেই অন্ধকারে একটা জোরালো থাপ্পড় এসে পড়েছিল তার গালে। বেয়াদব! ওপাশে আম্মুর ঘরের দরজা বন্ধ হলো খট করে। আম্মুর কাতর অথচ অনুচ্চ আবেদন আছড়ে পড়ছিল দরজায়, দোর খোল বউ। কেউ কিচ্ছু শোনেনি। ফুপিয়ে কান্না থেকে একটাই জবান ফিরে এসেছিল, আমি যে শুনেছি আম্মি, আর আল্লাহ শুনেছে। কবরখানার মাঠ পেরিয়ে নাবাল, মাইকের আওয়াজ একটু একটু বাড়ছে। মুতলেব আবারও ভাবে, সেদিনের সেই হাত থেকে কুপি পড়ে যাওয়া আর তার কয়েক বছর পর বাসন পড়ে যাওয়ার মধ্যে কোনো যোগ ছিল কি? পরের দিন, তার পরের দিন, তারও পরের দিন, মাস, বছর, 2 বছর, এমনকি 5 বছর গড়িয়ে গেল, খোঁজ মেলেনি তার। বাপের ঘর, আত্মীয় স্বজন, না, পাওয়া যায়নি। তারপর সেই বাসন পড়ে যাওয়া। সেবার থেকে প্রতি বছর তার মেলায় আসে। না, ঠিক মেলায় নয়, মেলার কাছে। শাদী করেননি কেন? বোরখার ভেতর থেকে আসা প্রশ্নের উত্তর দেয় না মুতলেব। আমার গুনাহের কোনো মাপ নাই। মুতলেবের কাতরতা বোরখা কথা ঘোরায়। আপনি একটা শাদী করুন, আমি জানের কষ্ট হয় না বুঝি? মায়ের কষ্ট বোঝে না, কেমন বেয়াক্কেলে বেকুব মানুষ আপনি। তুমি ফিরে চলো। মুতলেব কাতর হয় প্রথম প্রথম। এসব কি ছাওয়াল খেলা মিয়া? আপনি আমায় তালাক দিচ্ছেন যে? আমি গুসায় ছিলাম। গুসার তালাক জায়েজ নয় বিবি। আমি মুখ্য মেয়ে মানুষ মিয়া, কুরআন কিতাব পড়িনি। জায়েজ না জায়েজের আমি কি বুঝি? আমি জানি তালাক মানেই তালাক। আর আপনি এখন পরায়া মদ, আমাকে বিবি বলবেন না? কোনোবারই খুব বেশি কথা হতো না, কিন্তু প্রতিবারই কথায় কথায় অনেক কথা হয়ে গেছিল। সেই কথা থেকেই মুতলেব জেনেছিল শীতের সেই ঝুচকা ভরে ঘর ছেড়েছিল সাকিনা।
হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিল এই রতনঝোরের খালে। যার মা বাপ নাই, ভাইয়া ভাবির ভেসেল, সেই মেয়ের কাছে বাপের ঘর দোজখের চাইতো খারাপ। কি বদ নসিব আমার। জাড়ের দিন খাল বিল তালাও সব খটখটে। শেষমেশ এসে পড়লাম এই রতনঝোরের গ্রামে। এদিক ওদিক দেখে ঝাঁপ দিতে যাচ্ছিলাম, কিন্তু হাত টেনে কেউ ধরলো, আর মরা হলো না। মুতলেন প্রথম 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 দিকে প্রায় 3 বছর ধরে সাকিনাকে ঘরে ফেরানোর জন্য মরিয়া হয়েছিল। চেয়েছিল ফের শাদী করতে, কিন্তু সাকিনা বলেছিল সে আর হবার নয়। দোকানে আমাকে শুধু বাঁচায়নি, সে আমাকে শাদী করেছে। তার বিবি নেই, আমাকে শাদী করার জন্য তার ছাওয়াল পোয়াল তাকে দেখে না। সে আমার জন্য এত করেছে, তাকে ছেড়ে আসা বেইমানি হবে। আমি জানি আমি চাইলেই সে আমাকে তালাক দেবে। আমি এটাও জানি আপনি মানুষটা আমায় যতন করে রাখবেন, কিন্তু এখন তার হয় না। এরপর আর জোরাজুরি করেনি বুঝলেন। এখন শুধুই বছরে একবার দেখা আর 2-4টে কথা বলা। 2 বছর সেটুকু হয়নি। মেলা বসেনি হাসার চরে। আজ পৌষ সংক্রান্তি, মাইক বাজছে, তাড়াতাড়ি পা চালায় বুঝলেন। 1, 2, 3, আর এই নিয়ে 4বার মেলাটা চক্কর দিল মুতলেব। দোকানটা নেই। এমনিতেই মেলার তেমন ছিঁড়িছাদ নেই, নাগরদোলা নেই, মরণকূপ নেই, নেই ম্যাজিক শো। কারো মালিক খেজে পুজে গেছে, কারো ম্যানেজার ওস্তাদ কারিগর হয় মরেছে নয় কাজ ছেড়ে পালিয়ে গেছে। করোনা তছনছ করে দিয়েছে সব। তবুও 2-4টে মিঠাইয়ের দোকান, মনোহারি, খেলনাপাতি, বাসন কোসন, কাপড় চোকারের দোকান বসেছে। মুতলেব ঘুরে ঘুরে দেখছে, কিন্তু যা দেখতে চাইছে তা দেখতে পাচ্ছে না। মেলা সে তেমন করে দেখেওনি কোনোদিন। ওই দা কিনতে এসে মেলার ভেতর দিয়ে যাওয়া আসা। সন্ধ্যা হয়ে গেছে, আলো জ্বলছে মেড়মেড়ে। এত সময় অবধি মেলায় থাকার কথা নয় মুত্তাবের। হিসাব মতো ফিরতি পথে এখন নাবাল ছাড়িয়ে বদনগঞ্জের কাছাকাছি পৌঁছে যাবার কথা। কিন্তু যে মানুষটা তাকে প্রতিবারই বলতো এবার ঘরে ফেরো মিয়া, একটু পরেই জাড় লাগবে, মাফলুর খানা নাকে মুখে জড়িয়ে নিও, তোমার কিন্তু ঠান্ডা লাগার ধাত, কোথায়? কেউ বলেনি তো। গড়ানো দুপুরে গাগে কেউ বাসন ধুতে আসেনি। তারপর সে এলো মেলায়। পাকের পর পাক দিয়েছে প্রতিটা গলিতে, কিন্তু দোকানটা কই? আপনি ভালো মানুষ, সুন্দর দেখে একটা শাদী করুন, নতুন কনেকে নিয়ে একবার মেলায় আসেন, আমি তার মুখ দেখবো এইখানা দিয়ে। সাকিনা কিছুটা আঙুল তুলে নাকের ডগা দেখায়। এইটে আপনি মাহর মেনেছিলেন মিয়া, তালাক পাবার পর এইটা আপনাকে ফেরত দেওয়াই ফরজ, কিন্তু এইটা আমি আপনাকে নয়, আমি তাকেই ফেরত দিব। মুতলেব নাক ফুলটা চিনতে পারে। শাদীর পর 3 বছর লেগেছিল ওই মাহর দিতে। একটু একটু করে টাকা জমিয়ে টিপা সিন্ধু বেনের দোকান থেকে বানিয়েছিল সে। কে ফেরত চাই ওই মাহর? সে শুধু একবার দেখতে চায় তিল ফুলের মতো নাকটা। সোহাগ পেলে যে নাক ফুলে ফুলে ওঠে, ফোঁস ফোঁস শ্বাস ছাড়ে, ঠান্ডা লাগছে বড়, কাঁপন লাগছে বদন জুড়ে, কিন্তু চক্কর দিচ্ছে মুতলেব, দিয়েই যাচ্ছে, থামতে পারছে না। কেউ কেন বলছে না বাড়ি ফেরো মিয়া? কেউ না বললে সে বাড়ি ফিরবে কি করে? সন্ধ্যায় ফের গানটা বাজছে। সে যে জুড়িয়া রয়েছে হৃদয় আকাশ, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না। কানের কাছে গানটা চলছে, কিন্তু মুতলেব কিছুই শুনতে পাচ্ছে না। সে চক্কর কেটেই চলছে, কি যেন একটা হারিয়ে গেছে তার। নমস্কার। আমরা শুনলাম গল্প মাহুর। গল্পটা নিয়ে আলোচনা করবে চম্পা রায়। চম্পার পরিচয় দিয়ে নি। বাঁকুড়ায় তার বাস, পেশায় শিক্ষিকা, দীর্ঘদিন সে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত। এইটুকুই আমাকে চম্পা পরিচয় দিতে বলেছে। এর বাইরে সে কিছুই বলতে চাইছে না। আমরা একেবারে সরাসরি চম্পার কাছে যাব গল্পটি নিয়ে আলোচনার জন্য। হ্যাঁ, নমস্কার সবাইকে। গল্পটি তো এই আলোচনা সভায় আমি এই প্রথমবার। চন্দ্রানিধি বলছিলেন না যে পরিচয় দিতে চাইছে না, আসলে মানে এখানে এত মানুষ, এত জ্ঞানীগুণী মানুষের মাঝে আমি আমার কি পরিচয় দেব সেটা আমি বুঝতে পারিনি। তো যাই হোক, চন্দ্রানিধি আমাকে বলেছে গল্পটি আলোচনা করতে। তো গল্পতে ফেরা যাক। এই গল্পটিতে একদিকে যেমন রয়েছে অনুশোচনা, সম্পর্কের টানাপোড়েন, এবং আরেকদিকে রয়েছে গ্রামীণ জীবনের যে কঠিন বাস্তবতা, দারিদ্রতা, শ্রমজীবী মানুষের যে অসহায়তা, সেটাও একই সঙ্গে গল্পটাতে চলেছে। এবং আমরা এটা আমরা বুঝতে পারি যখন দেখি যে মুতলেব আকাশের ওই দিগন্ত রেখার কাছে একখণ্ড মেঘ দেখে সে চিন্তান্বিত হয়ে পড়েছে। এবং এটা আমিও বুঝতে পারি একজন চাষি বাড়ির মেয়ে হিসেবে, যখন ধান পাকার সময় হয়ে আসে তখন আকাশের মেঘ থাকলে
চাষিদের যে কিরকম চিন্তা সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারি। তাই এখানে মুতলেফের যে চিন্তা, সেই চিন্তার সঙ্গে আমি যেন আমার বাবার চিন্তা বা আমাদের এখানের অন্যান্য যে চাষি তাদের চিন্তা আমি পুরো বুঝতে পেরেছি, দেখতে পেয়েছি। এবং যে করোনার যে ভয়াবহতা, করোনার ফলে যে কত মানুষ তাদের জীবন জীবিকা হারিয়েছে, সেটাও এই গল্পে সুন্দরভাবে বর্ণনা আছে। আর যদি গল্পতে যদি আমরা বর্ণনাটা যাই, তাহলে দেখবো যে বর্ণনায় যে মাঠের যে বর্ণনা, ভোরবেলায় শিশির মাখানো যে ধান জমির বর্ণনা, বা পিরানখালির মেলার যে বর্ণনা, এবং মুতলেফ যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছে, সেই মেলার দিকে যাচ্ছে, এবং তার পাশে যে ঘোড়া নিম গাছের তলায় তার আম্মুর কবর, এবং সেই আম্মুর কবরে যে ঘাস গজিয়ে গেছে, 3 বছর আগে যে কবর দেওয়া হয়েছে, এই বর্ণনা অসাধারণ, মানে গল্পে অসাধারণ লেগেছে। আর মাঠের দিকে মুতলেফ এবং মুতলেফ যখন মেলার দিকে যে যায় তার বর্ণনা, এবং মাঠের যে কবরখানার পাশ দিয়ে যে মাঠ যায়, যে নাবাল ভূমি, সেই বর্ণনা, এবং যে এবং সে যখন ওই মাঠের মধ্যে দিয়ে যাচ্ছে, যত সে কাছে যত সে মেলার দিকে যাচ্ছে, মাইকের শব্দটাও তত বাড়ছে। যেহেতু আমি নিজেও গ্রামে থাকি এবং এই পরিবেশটার মধ্যেই আমি থাকি, তা আমি নিজেও বুঝতে পারি, যখন মানে আমাদের এখানেও এরকমই মেলা হয়, আমরা যখন যাই তখন শব্দটা দূরে থাকে, তারপরে যত মেলার দিকে যাই তত আস্তে আস্তে শব্দটা যেন বাড়তে থাকে। আর যে মেলার যখন গেছে এবং মেলাতে যে মাইকের যে বর্ণনা, মাইকটা যে সকালবেলা থেকে মাইক চালানো হয়েছে যাতে বিকেল বেলায় মানুষ আসে, এই যে সমস্ত বর্ণনাটা, এই বর্ণনাটা মনে হচ্ছে যেন আমি গল্পটার মধ্যে আছি। এই গল্পটার কোথাও না কোথাও যেন মানে অদ্ভুত রকম ভাবে আমি আছি এবং আমি সব দেখতে পাচ্ছি। আর গল্প যে সংলাপ, সহজ সরল ভাষা, সংলাপ, আর এই যে গ্রামীণ যে ভাষার প্রয়োগ, এই ভাষাটা গল্পটাকে আরো অনেক বেশি প্রাণবন্ত করে উঠেছে, প্রাণবন্ত করে তুলেছে। আর গল্পের নামকরণ যদি দেখি, মাহর, মাহর মানে হলো বিয়ের সময় দেওয়া যে দেনমোহর। তো আমরা এই গল্পটিতে দেখতে পাই একটি মেলা, পিরানখালির মেলা। আর মেলা হলো আদান প্রদানের ক্ষেত্র, মিলন ক্ষেত্র। কিন্তু মেলা সারা বছর হয় না, বছরের নির্দিষ্ট সময়ই হয়। আর এই মেলার রেশ বা মেলার অপেক্ষা আমাদের মনের মধ্যে রয়েই যায়। সেই রকমই এই গল্পে আমরা দেখতে পাই মুতলেফ, মুতলেফের মনেও পিরানখালির মেলার টান রয়ে গেছে। আর এই মেলায় সে যেমন মিলন ক্ষেত্র, সেরকম এই মেলায় সে তার হারিয়ে যাওয়া যে সম্পর্ক, তার হারিয়ে যাওয়া যে সাকিনা, সেই সাকিনার সামনে দাঁড়ায় বা দাঁড়াতে পারে, বা সাকিনার সঙ্গে কথা বলতে পারে, এবং সাকিনারও যে তার প্রতি টান আছে, তার প্রতি ভালোবাসা আছে, সেটাও সে বুঝতে পারে। এবং এখানে সাকিনার সম্পর্কে বেশি বর্ণনা না থাকলেও, বা সাকিনার যে মনস্তত্ত্ব সেটার বেশি বর্ণনা না থাকলেও, আমরা সাকিনার দু একটি সংলাপই আমরা বুঝতে পারি। যেমন যখন বলে যে এবার ঘরে ফেরো মিয়া, একটু পরেই জাল লাগবে, মাফসুর খানা নাকে মুখে জড়িয়ে নিও, তোমার কিন্তু ঠান্ডা লাগার ধাত। এই যে মুতলেফের প্রতি তার যত্নশীলতা, বা মুতলেফের প্রতি যে তার টান, যে তার যে এখনো কিছু ভালোবাসা বা কিছু একটা তার জন্য যে রয়ে গেছে, এই এই একটা লাইন বা এই সংলাপই আমাদেরকে একেবারে সাকিনার মনের গভীরের মধ্যে প্রবেশ করিয়ে দেয়। হ্যাঁ, আর গল্পের চরিত্রগত দিকটা যদি দেখতে চাই, গল্পে আমরা দেখতে পাই যে মূলত রয়েছে মুতলেফ, সাকিনা, এবং মুতলেফের আম্মুকেও আমরা একটা জায়গায় দেখতে পাই। তো এখানে দুজন মহিলা চরিত্র দুজনকে আহ, অস- আহ, মহিলা চরিত্র দুজনকে আমার অসামান্য লেগেছে। এবং যখন মুতলেফের মায়ের কথাটা বলি, যখন মুতলেফ কিছু না বুঝে শুনেই সাকিনাকে তালাক তালাক বলে দেয়, এবং মুতলেফের আম্মি তখনই এসে মুতলেফকে শাসন করে, এবং এই প্রথমবার তিনি তার ছেলের গালে চড় মারেন, এবং তিনি চেষ্টা করেন যে এই উম, সাকিনা যাতে না যায়, সাকিনা যাতে থেকে যায়। এবং এই যে সে চেয়েছে, এই যে ধর্মের যে একটা তালাক তালাক যে বিষয়, সেই বিষয়ে ধর্মের যে বিরুদ্ধে, মানে বা
একটা কুসংস্কার বলা যায় বা একটা যে ধর্মের বিরুদ্ধে বলা যায়, সেখানে তিনি কিন্তু বিদ্রোহ ঘোষণা করেন মুতলেফের মা। কিন্তু আবার এখানে সাকিনাকে যখন দেখি, সাকিনাও কিন্তু প্রচন্ড আত্মমর্যাদা সম্পন্ন এবং আত্মাভিমানী। সে কিন্তু চাইলেই থাকতে পারতো, কিন্তু সে বলল যে না, যখন মুতলেফের মা বলল যে কেউ শোনেনি, সে তখন সে তখন বলল কেউ শোনেনি তো কি হয়েছে, আমি তো শুনেছি। এখানে যে তার যে আত্মমর্যাদা, এই আত্মমর্যাদা সাকিনার চরিত্রকে এক অসাধারণ পর্যায়ে নিয়ে গেছে। এবং তারপরেও যখন মেলায় মুতলেফের সঙ্গে দেখা হয়েছে, মুতলেফ যখন তাকে বারবার ফিরে আসতে বলেছে, সাকিনা কিন্তু ফিরে আসেনি। সে বলেছে হ্যাঁ, সে চাইলে ফিরে, হয়তো সে চাইলে ফিরে আসতে পারতো, কিন্তু সে ফিরে আসেনি। এক্ষেত্রে তার যে দায়িত্ববোধ, সে যে একজনের প্রতি দায়িত্ববান, যে মানুষটি তার বিপদের সময় তার হাত ধরেছে, তাকে আশ্রয় দিয়েছে, সেই মানুষটিকে সে কোনোভাবেই ছাড়তে পারবে না। এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধও সাকিনাকে, মানে একজন গ্রামীণ যে মহিলা, একজন গ্রামীণ সাধারণ সহজ মহিলাকে উন্নীত করেছে, অনেক উপরে নিয়ে গেছে। আর মুতলেফের চরিত্রটা যদি দেখি, মুতলেফ হলো একজন সহজ সরল মানুষ। সে বুঝতে পারে না সমাজের জটিলতা, তাই হয়তো সে কিছু না বুঝতে পেরেই তালাক 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 বলে দিয়েছে। এবং সে যে তালাক, সে যে ভুলটা করেছে, সেই ভুলের যে কোনো ক্ষমা নেই, কোনো সংশোধন নেই, সেটা সে সারা জীবন ধরেই বয়ে চলেছে, যে তার ভুলের কোনো সংশোধন বা সংশোধন নেই। এবং সে যখন সে যে কোনো কিছু ভাবে না বা সমাজের জটিলতা সম্পর্কে সে বুঝতে পারে না, তাই তালাকের পরেও যখন সাকিনার সঙ্গে দেখা হয়, সে কিছু না ভেবেই সে আবার ফেরত চায় সাকিনাকে, যেন সে ভাবছে যে সবকিছু এতটাই সহজ, যে আমি যেমন বলেছিলাম আবার আমি বললেই ফেরত চলে আসবে। কিন্তু না, সমাজের জটিলতা যে বড় একটা বাধা, সে বুঝতে পারেনি। তারপরে সে যখন আবার দা কিনতে আসবে বলে, তখন আজ্জু বা গ্রামের আরো সবাই যে হাসে, সেটাতেও তার কোনো কিছু আসে যায় না। মানে সমাজের যে জটিলতা বা সমাজের যে কি বলে নিয়ম কানুন, যে আমরা যে সমাজে অন্য অন্যরা কি ভাবে বা কিভাবে চলবে, সেটা আমরা যে ভাবি, মুতলেব সেই সব ভাবে না। আর যে এবং সাকিনার যে মুতলেফের প্রতি অভিমান রয়েছে, ভালোবাসার সঙ্গে সঙ্গে যে অভিমানটাও রয়েছে, সেটা তখনই বোঝা যায় যখন মুতলেফ বলে যে আরেকবার বিয়ে করো, তোমার যে নতুন যাকে বিয়ে করবে, নাকফুলটা আমি তাকেই দেব। সাকিনা কিন্তু চাইলে নাকফুলটা মুতলেফকে দিতেই পারে, কিন্তু সে তাকে, মুতলেফকে দেবে না, সে তার যে বিবাহিত বউ হবে তাকে দেবে। এখানে মানে সাকিনার যে তীব্র বা একটা ক্ষুব্ধ বা একটা চাপা অভিমান রয়েছে, সেটাও আহ, এই এই কথাটাতে বোঝা যাচ্ছে। আর গল্পটাতে যেটা আমার মনে হয়েছে, যে সব ভুলের সংশোধন হয় না, কিছু ভুল জীবনভর নিয়েও চলতে হয় এবং শেষে সেটাকে মেনেও নিতে হয়। তাই মুতলেফ যখন শেষে মেলাতে গেল, মেলাতে গিয়ে সে খুঁজলো, কিন্তু সে আর সেই দোকানটা পেল না, সেই বোরখা পরা বোরখা পরা সেই তার সাকিনাকে দেখতে পেল না। সাকিনাকে দেখতে না পেয়ে সে কিছুটা আহতও হয়েছে। এবং সে ভেবেছিল যে হয়তো আহ, এইভাবেই সে এভাবেই সে সময়টা কাটিয়ে, মানে জীবনটা হয়তো, বাকি জীবনটা প্রতি বছর একবার একবার করে দেখে কাটিয়ে দেবে। কিন্তু যখন দেখলো যে না, এটাতেও আসেনি, তখন শেষে যে গানটা সে বুঝতে পারে, এবং গানটা যে চলে, এই গানটাও গল্পে একটা নতুন মানে মানে একটা অন্য পর্যায়ে নিয়ে যায়। যেমন কি, গানটা সে যে জুড়িয়া রয়েছে হৃদয় ও আকাশে, মানুষের কুলে কালি আর দিও না, বারে বারে আর আশা হবে না। এই যে বারে বারে আর আশা হবে না, মানে সে এই গানটাই যেন বলে দিচ্ছে গল্পটাতে, যে বারে বারে আর আশা হবে না। মানে যে জুড়িয়া রয়েছে হৃদয়ে আকাশে, সে আর আসবে না। এইটুকুই। ধন্যবাদ চম্পাকে।
গল্পটি নিয়ে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে। গল্পটি নিয়ে সংক্ষেপে আর কেউ কিছু বলতে চাইলে আমাকে একটু জানাবেন। গল্পটি নিয়ে কি আর কেউ আহ, বলতে চাইছেন? অরিন্দম দা, আপনি বলুন। এই যে চারটে গল্প আমরা পরপর শুনলাম, চারটে গল্পের মধ্যেই একটা বিষয় কিন্তু খুব স্পষ্ট হয়ে আছে, যেটা হচ্ছে চারটে গল্পই একটা কোনো দিক থেকে না কোনো দিক থেকে অসহায়তার গল্প। এইটা আমার মনে হয়েছে এই চারটে গল্প পরপর শুনে। যেমন নিহারুল ইসলামের গল্পে আমরা দেখতে পাচ্ছি যে যে বউটি, যে কিনা পড়ে পড়ে বারবার মার খায়, তার মধ্যে এক ধরনের অসহায়তা। সে কিনা চাইছে যে তার যে সঙ্গী, সে তার হাত থেকে কিভাবে নিস্তার পাওয়া যায়, এরকম। একবার বিষ খেয়েছিল এবং বিষও সেরকম ভাবে মানে তারপরে ডাক্তার দেখানোর পরে সেটা তো সম্ভব হয়ে গেছে বাঁচানো তাকে। পরের বারের দ্বিতীয়বারের যে ঘটনা, সেটাই একটা মূল লক্ষ্যের দিকে এগিয়েছে। শ্রীকান্ত অধিকারীর গল্পের মধ্যেও আমরা একটা অসহায়তা দেখি, যে ওই মঙ্গল গাছ, অসত্য গাছ, তাকে বাঁচিয়ে রাখবার জন্য চেষ্টা, দেহ দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা, বুক দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা, সেখানেও সেটা ফলপ্রসূ হচ্ছে না। সেই অসহায়তার কথাটা আমরা দেখেছি। তৃতীয় গল্প যেটা মুখোশ, সেই গল্পের মধ্যেও একটা অসহায়তা আছে। যে অসহায়তা হচ্ছে যে কতদিন আর মানুষ কপি করবে, তাই না? তার যে নিজস্বতা, সেটা তো ফুটিয়ে তোলার একটা সময়, তার অবকাশ, তার তো পাওয়ার কথা। এবং চতুর্থ গল্পে যে অসহায়তা, সে অসহায়তা হচ্ছে একটা অদ্ভুত টান, যে অসহায়তার জন্যে সেই আরো পারিপার্শ্বিক মানুষের যে উপহাস, সে উপহাস সহ্য করে তাকে বারবার যেতে হয় সেই মেলাতে, এবং মেলাতে গিয়ে আহ দোকানটা খুঁজতে হয়। হুম। এবং এই চারটে গল্পের যে সমাপন, সেটাও আমার কেমন যেন মনে হয় যে কেমন একটা নিয়তি নির্ধারিত এর মধ্যে বিষয় রয়েছে, যে আগে থেকেই যেন স্থির করেই ফেলা হচ্ছে যে এর বাইরে আর কি হবে, শেষ পর্যন্ত এছাড়া আর কিছু হওয়ার নেই। এই যে নিয়তি নির্ধারিত যে সমাপন, সেটাও চারটে গল্পেই প্রায় আছে। যেমন ওই মুখোশ গল্পের শেষে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আহ, উম, এখানে আর তো কোনো উপায় থাকছে না, শেষ পর্যন্ত হঠাৎ করে তাকে ওই বাস ভর্তি জনগণ, তাকে সেখানে মনে হচ্ছে যে সবাই মুখোশ পরে আছে। এই যে নামকরণ মুখোশ বা ছোবল, আমি মূলত এই দুটো নামকরণের ক্ষেত্রেই বলছি। এই দুটো নামকরণের তো একটা বহুমাত্রিক দিক আছে। সেইগুলো আমাদের গল্প শুরু করবার সঙ্গে সঙ্গেই আমাদের সেটা মাথার মধ্যে চলে আসে, যে গল্পটা এইভাবে হবে, কিন্তু যে অনেক রকমের মুখোশ, তার ভিতর থেকে মুখটা, সেটা আমরা দেখতে পাবো তো। বা ছোবল, এই গল্পের মধ্যে কে কাকে ছোবল দেবে, কার ছোবলের কিরকম জ্বালা, কতটা বিষ, এই একটা ধারণা আমরা শিরোনাম থেকেই পেতে থাকি। ফলে এই দুটো গল্পের মধ্যে মূলত আমরা গল্প যাই শুনি না কেন, মাথার মধ্যে এটা কাজ করে যে এই দুটো ব্যাপার। ঠিক সেই রকম ভাবে পানকৌড়ি গল্পে ডমিনেট করেছে মঙ্গল বলে একটা শব্দ। মঙ্গল বাগদি মূল যে প্রোটাগনিস্ট, তার নাম। আবার মঙ্গল গাছের কথা আছে, মঙ্গল সূত্রের কথা আছে। ফলে মঙ্গল ব্যাপারটা, এইটা একটা গল্পের মধ্যে এই ভাবনাটা ডমিনেট করেছে। আবার মাহুর গল্পে যেহেতু এটা বলেই দেওয়া হয়েছে যে একটা দেনমোহরের কথা আছে, এইখানে ওই দেনমোহরের কথা, দেনমোহরের সঙ্গে ওই নাকছাবি, নাকফুল যেটা রয়েছে এখানে, তিল ফুলের মতো যে নাকছাবি, সেইটা একটা বিষয় হয়ে থাকবে, সেইটা আমরা ভেবেই নিই। এখন এই যে আমাদের চারপাশের যে জনগণ, যে জনগণ আমাদের আহ বলে যে যে করে হোক বেঁচে থাকো, যে করে হোক বেঁচে থাকো, যেমন করে হোক সারভাইভ করো কোনো না কোনো ভাবে। আমাদের চারপাশ কিন্তু আমাদের কখনো এক্সেলেন্ট হতে বলে না, বলে মোটামুটি ভাবে টিকে থাকো। তো সেই মোটামুটি ভাবে টিকে থাকার ভিতরের যে যন্ত্রণা, সেটা আমরা মুখোশ গল্পের মধ্যে খুব বেশি করে পাই। এবং আহ ছোবল গল্পের মধ্যেও আমরা যেটা দেখতে পাই, যে কোন রকম ভাবে নিষ্কৃতি,
একটা কোনো রকম ভাবে নিষ্কৃতি, সেটা পাওয়ার একটা আকাঙ্ক্ষা এই গল্পের মধ্যে কিন্তু বারবার করে ভেসে ওঠে আমাদের কাছে একটা। আর পানকৌড়ি যে গল্প, সেই গল্পের মধ্যেও এই একই রকমের ব্যাপার। এই প্রথম দুটো গল্পের মধ্যেই বেশ লোক সংস্কৃতির কথা আছে। আহ এটা আমার পাহুর গল্পের মধ্যেও আছে। কিন্তু যে কথাটা বলবো, যে শ্রীকান্তর গল্পের মধ্যে এই লোক সংস্কৃতিকে সংরক্ষণের কথা আছে, এই লোক সংস্কৃতির বিভিন্ন দিক সেগুলো সংরক্ষণের কথা আছে। নরেশদার গল্পের মধ্যেও আছে যে মেলা, মেলা বলতে মিলন ক্ষেত্র, আলোচক তিনি তো বলেইছেন। এবং এই যে মিলন ক্ষেত্রের মধ্যে যে একটা সংস্কৃতি, সেই সংস্কৃতি এবং তার আর বাদ দিয়েও আরো নানা রকমের এখানে ছোট 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 বিষয় আছে এখানে, যে সমস্ত বিষয়গুলোকে আমাদের সেই অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে বলে। তৃতীয় গল্পটি আলোচনার সময় সন্দীপ যে কথাটি, যে কবিতাটির কথা উল্লেখ করেছেন, দ্য রোড নট টেকেন, এই কবিতাটি তো আমার মনে হয় অনেক গল্প ক্ষেত্রেই বলা যায়। সচরাচর এই যে গল্প, যে আমরা সচরাচর তো যদি আমরা সবাই একই রাস্তা ধরে চলি, তাহলে কি আর গল্প হয়? একটু ব্যতিক্রমী তো হতেই হয় আমাদের, তাই না? ফলে এই সমস্তই ব্যতিক্রমী ভাবনাটা সবকটা গল্পের মধ্যেই দেখুন আছে, কোনো না কোনো ভাবে চরিত্ররা ব্যতিক্রমী হয়ে উঠছে। এবং এই ব্যতিক্রমী হয়ে ওঠা শ্রীকান্তর গল্পের মধ্যেও আছে। আর পাঁচজন যখন ভেবে নিচ্ছে যে এ নিয়ে আমার কোনো যায় আসে না, তখন একজন আলাদা হয়ে দৃষ্টি আকর্ষণ করছে আমাদের, সেই জন্যই সে কাহিনীর মূল চরিত্র হয়ে উঠছে। আবার নরেশদার গল্পেও আমরা দেখি যে একটা অব্যক্ত ভালোবাসার একটা কাব্যিক অভিব্যক্তি আছে। এই যার এই ভালোবাসাটার টান আছে, সে আর পাঁচজনের যে উপহাস, সেটাকে সে আর মাথায় নেয় না, সেটাকে আলাদা করেই ভাবতে শুরু করে। এবং সবকটা গল্পের মধ্যে ওই যে নিয়তির কথা বললাম, যে এইরকম একটা গল্প কিভাবেই আর শেষ হতে পারে। ছোবল গল্পের শেষে আমাদের কেমন আগে থেকেই মনে হয় না যে একটা ছোবল শেষ পর্যন্ত গল্পের শেষে আসবেই। তো সেই আমাদের ভাবনা, সেটা প্রত্যাশা বলতে পারি আমরা পাঠকের, সেটা পূর্ণ হয় গল্পের শেষে। শ্রীকান্ত অধিকারীর গল্পে শ্রীকান্ত বাস্তবকে কখনো এড়াতে চান না। ফলে আমরা দেখতে পাই যে এই সাধারণ মানুষের যে আটকে রাখা, এটা খুব সংগঠিত না হলে তো এই জয়যুক্ত হয় না। ফলে স্বাভাবিকভাবেই তার যে মরণ ঘণ্টা, সেটা আমরা বেজে উঠতে দেখি। মুখোশ গল্পেও আমরা দেখি যে এই প্রাণপণ ভাবে বেঁচে থাকার ইচ্ছা, কিন্তু একে তো জয়যুক্ত করে আমাদের দেখানোর উপায় নেই গল্পের ক্ষেত্রে, তাহলে সে তো রোমান্স হয়ে যায়, তাই না? ফলে এর কাহিনীও সেরকম হয়েছে। আর এই যে প্রেম, যে প্রেমকে সমাজ মানে না, যে প্রেমকে প্রায় খানিকটা একমুখী, খানিকটা অন্যদিক থেকে খানিকটা অব্যক্ত, যে বলে যে তুমি যাকে বিয়ে করবে আমি তার হাতে দেব, এই যে কি বলবো, যে আমরা বলি না অনেকটা যে একটা চার্জ হ্যান্ড ওভার, তো রিলিভার যে আসবে তারও মুখটা বোধহয় একবার সে দেখে নিতে চায়, সেই জন্য একমাত্র তার হাতেই সে কিনা দেবে আর কি। আমার এরকম মনে হয়েছে আর কি। তো যাই হোক, এই গল্পের কিভাবে শেষ করা যায়? এই গল্পের শেষ করা একভাবেই যায়, যে হারিয়ে যাওয়া, তাই না? এক সময় আর তাকে পাওয়া যায় না, এরকম যা হারিয়ে যায়, তাই না, তা আগলে বসে রইব কত আর। তো এই ভাবনা আমরা এই গল্পের শেষেও পাই। আমার এই অনেকেই মানে বলেছেন, খুব ভালো বলেছেন যারা আলোচক আছে এখানে, সবাই খুব প্রীতও হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তলায় যে সমস্ত সংলাপ আমরা পাচ্ছি, মন্তব্য পাচ্ছি, যে খুব ভালো বলেছেন গল্পকাররা। আমি কে জানে একটু অধিকন্তু বলে ফেললাম কিনা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।